মাত্র 30 মিনিটের সম্পূর্ণ পর্যায় সারণী। তুমি এসএসসি 26, 27, 28 যে ব্যাচই হও না কেন, তোমার জন্য আজকের ক্লাসটা হবে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি থিংক ওয়েভ একাডেমির পক্ষ থেকে। আমাদের আজকের আলোচনা এসএসসি কেমিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, অর্থাৎ অধ্যায় 4, অর্থাৎ পর্যায় সারণী। এই পর্যায় সারণী আলোচনাটা আমরা এমন ভাবে সাজিয়েছি যেন তোমাদেরকে খুব কম সময়ের মধ্যে, অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ বেসিকটা আগে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যায়। তারপর আমরা আলোচনা করব ওয়ান শট সিকিউ, অর্থাৎ একটা সিকিউর মাধ্যমে এই সম্পূর্ণ চ্যাপ্টারটাকে কভার করব। আর পরবর্তী আলোচনা হবে ওয়ান শট এমসিকিউ, অর্থাৎ আমরা বেশ কয়েকটা টাইপ ভিত্তিক এমসিকিউর মাধ্যমে সম্পূর্ণ চ্যাপ্টারটি কভার করার চেষ্টা করব। তো আমরা শুরু করছি আমাদের বেসিক আলোচনা। দেখো, সবার আগে আমরা এই চ্যাপ্টারের বেসিকটুকু আমরা 4টি টাইপের মধ্যে ভাগ করেছি, অর্থাৎ এই 4টি টাইপের মধ্যে তোমার সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। 1 নম্বর টাইপে কি বলা হয়েছে দেখো, পটভূমি। পটভূমি মানে হচ্ছে এই যে পর্যায় সারণীর ইতিহাস, অর্থাৎ এই পর্যায় সারণী আমাদের কাছে কিভাবে আসলো, কোন বিজ্ঞানের অবদান কি ছিল, কোন বিজ্ঞানী কোন সূত্র দিয়েছেন, এসব আলোচনা। টাইপ নাম্বার 2 দেখো, টাইপ নাম্বার 2 হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে পর্যায় সারণীতে কয়টি গ্রুপ, কয়টি পর্যায়, কোন পর্যায়ে কয়টি মৌল আছে, কোন গ্রুপে কয়টি মৌল আছে, এসব কিছু আলোচনা হবে আমাদের কোন টাইপে, টাইপ 2 তে। ঠিক আছে, তারপর আসছে আমাদের টাইপ 3। টাইপ 3 মানে হচ্ছে মৌলের অবস্থান নির্ণয়, অর্থাৎ কোনো একটা র্যান্ডম মৌলকে তোমার পরীক্ষায় প্রশ্নে দেওয়া থাকবে, যে মনে করো সোডিয়াম। তারপর প্রশ্নে বলা হবে যে সোডিয়ামের অবস্থান নির্ণয় করো। সোডিয়ামের অবস্থান মানে কি, যে সোডিয়ামটি ঠিক কোন পর্যায়ে আছে আর কততম গ্রুপে আছে, এসব নির্ণয় আমাদের আজকে শিখতে হবে। টাইপ নাম্বার 4 দেখো, টাইপ নাম্বার 4 এর মধ্যে বলা হয়েছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ এই যে মৌলসমূহের মধ্যে কিছু ধর্ম রয়েছে। ধর্ম বলতে কেমন, মনে করো আকার, যে কার আকার বড় কার আকার ছোট। আরো আছে আয়নীকরণ শক্তি, আরো আছে ধাতব ধর্ম, আরো আছে তড়িৎ ঋণাত্মকতা। তো এই সব ধরনের ধর্ম নিয়ে হবে আমাদের টাইপ 4। আশা করি বুঝতে পেরেছো। আমরা শুরু করছি আমাদের টাইপ 1 দিয়ে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের আমাদের আলোচনাটা আমাদের স্লাইড এবং তোমাদের মেইন বুক দুইটাকে কম্বাইন করে পড়ানো হবে, অর্থাৎ স্লাইড থেকে কিছু দেখানো হবে, সাথে তোমাদের মেইন বুক থেকে দাগিয়ে দেওয়া হবে যে কোন কোন টপিক গুলো, কোন কোন লাইন গুলো সিকিউ এমসিকিউ বা ক খ এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, আমরা শুরু করছি টাইপ 1, অর্থাৎ পটভূমি। দেখো, পটভূমি মানে হচ্ছে ইতিহাস। ইতিহাসের মধ্যে দেখো আমাদের বেশ কিছু বিজ্ঞানীর নাম দেওয়া আছে, কিছু সাল দেওয়া আছে, অর্থাৎ তুমি যদি একদম তোমার মেইন বইটা খুলে একদম ফার্স্ট পেজের মধ্যে দেখবা কিছু বাংলা কথা দেওয়া আছে। ওই বাংলা কথাকে আমরা জাস্ট একটা ফ্লো চার্টের মাধ্যমে সাজিয়ে নিয়েছি। কি করছি দেখো, 1 নম্বরে দেওয়া আছে ল্যাভোইসিয়ে, অর্থাৎ বিজ্ঞানী ল্যাভোইসিয়ের কথা। বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করে গেছেন, বিজ্ঞানী ল্যাভোইসিয়ে ঠিক 1789 সালে, কত সালে, 1789 সালে এই যে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করেছে, দুইটা টাইপ করে গেছে, একটা হচ্ছে ধাতু এবং আরেকটি হচ্ছে অধাতু। তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ের অবদান হচ্ছে দুইটা টাইপে বিভক্ত করে গিয়েছেন, একটা হচ্ছে ধাতু, একটা হচ্ছে কি অধাতু। তারপর আসো বিজ্ঞানী ডোবের আইন, আমরা সবকিছু একদম ডিটেলসে তোমাদের বই থেকেও দেখবো, আগে একটু আমরা জাস্ট সামারিটা দেখতেছি। ঠিক আছে, তারপর আসো বিজ্ঞানী ডোবের আইন। বিজ্ঞানী ডোবের আইন কি করছে, 1829 সালে উনি একটা সূত্র দিয়ে গেছেন। এই সূত্রকে আমরা বলি ত্রয়ী সূত্র। কি সূত্র, ত্রয়ী সূত্র। তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে ধাতু এবং অধাতু বিভক্ত করছে, এবং বিজ্ঞানী ডোবের আইন করলো কি, ত্রয়ী সূত্র দিল। ঠিক আছে, আচ্ছা, সালগুলো মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায়, মাঝে মধ্যে এমসিকিউতে আসতে পারে, কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে। ঠিক আছে, তাহলে সালগুলো একবার মনে রাখার চেষ্টা করবে, একটু পড়বা, কিন্তু আমি যেগুলো লিখে দিচ্ছি এগুলো মাস্ট মনে রাখতে হবে ফর এমসিকিউ অথবা সিকিউ কখন নাম্বারের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি বিজ্ঞানী নিউল্যান্ড। বিজ্ঞানী নিউল্যান্ড কি করেছেন দেখো, 1864 সালে বিজ্ঞানী নিউল্যান্ড একটা সূত্র দিছে। সূত্রের নাম হচ্ছে কি জানো, এটা হচ্ছে অষ্টক সূত্র। কি বলেছি, আমার সাথে মুখে মুখে বলবা, অষ্টক সূত্র। তাহলে কি হবে, একদম ক্লাসের মাধ্যমে সবকিছু মুখস্থ হয়ে যাবে। তাহলে বিজ্ঞানী ল্যাভোইসিয়ে কি করছে, ধাতু এবং অধাতু। বিজ্ঞানী ডোবেরেনে কি করছে, ত্রয়ী সূত্র। বিজ্ঞানী নিউল্যান্ড কি করছে, অষ্টক সূত্র, তিনটা। এবার আসো বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে। মেন্ডেলিভ ইম্পর্টেন্ট, বিজ্ঞানী মোস্টলি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী মেন্ডেলিভ কি করছে, একটা পর্যায় সারণী, সম্পূর্ণ একটা পর্যায় সারণী দিয়ে দিছে। কি দিছে উনি, একটা পর্যায় সারণী। সরি, ওকে, বিজ্ঞানী মেন্ডেলিভ কি করেছেন, একটা পর্যায় সারণী দিয়েছেন। কিন্তু এখন আমরা যে পর্যায় সারণী পড়ছি ওটা কিন্তু বিজ্ঞানী মেন্ডেলিভ দিতে পারেনি। কেন, কারণ বিজ্ঞানী মেন্ডেলিভ যেই পর্যায় সারণী দিয়েছিল ওইখানে দেখবা 63টি মৌল রয়েছে। কয়টি, 63টি। এগুলো নিয়ে আমরা একদম ডিটেলসে পড়বো আমাদের বই থেকে। এখন জাস্ট সামারি করতেছি যে বিজ্ঞানী মেন্ডেলিভ একটা পর্যায় সারণী দিয়েছেন, কিন্তু ওইখানে মৌল ছিল কয়টি, 63টি। ঠিক আছে, তারপর বিজ্ঞানী মোসলে উনি কি করছে, একটা পর্যায় সারণী দিয়েছে। কি দিয়েছে, পর্যায় সারণী। ঠিক আছে, তার ডিফারেন্সটা কি ছিল, ডিফারেন্সটা ছিল
যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী দিয়েছিল সেটার মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। কি ছিল? পারমাণবিক ভর, মানে কোনো একটা মৌলের ভর নিয়ে উনি এই পর্যায় সারণীটা দিয়েছিল। ঠিক আছে, কিন্তু বিজ্ঞানী মোসলে যে পর্যায় সারণীটা দিয়েছিল সেটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা। কি বলছি? পারমাণবিক সংখ্যা। এটা হচ্ছে আমার মেইন ডিফারেন্স। কিন্তু আমরা বই থেকে একদম সব ডিটেলসে পড়বো। আমরা সামারিটা আপাতত বুঝলাম, 5টা বিজ্ঞানের নাম, সালগুলো এবং তার মেইন কাজগুলো আমরা দেখলাম। এখন চলো আমরা একটু বইয়ে ফেরত আসি। আমরা একটু বই থেকে দেখি যে কোন বিজ্ঞানী কি করলো। আচ্ছা দেখো, আমাদের মেইন বই চলে আসলো। কি বলা হচ্ছে দেখো, অনেক কিছু রিডিং, বাট মেইন কথা এখান থেকে দেখো। 1789 সাল, 1789 সালে ল্যাভোইসিয়ে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, বেশ কিছু মৌলের নাম দেওয়া আছে ইত্যাদি মৌলিক পদার্থ সমূহকে, কাকে? মৌলিক পদার্থ। আচ্ছা আমরা যদি একটু দাঁড়িয়ে দেখাই, দেখো ল্যাভোইসিয়ে কি করছে, যে বিভিন্ন ধরনের যখন মৌলিক পদার্থ যেগুলো ছিল এই মৌলিক পদার্থ সমূহকে তিনি কি করছেন, ধাতু এবং অধাতু দুই ভাগে ভাগ করছেন। ঠিক আছে, এটা হচ্ছে তার ল্যাভোইসিয়ের কাজ। 2 নম্বর আসো, কার কাজ? ডোবেরাইনের কাজ। ডোবেরাইনে কি করছে দেখো, এই যে এখান থেকে খেয়াল করো, 3টি করে মৌলিক পদার্থ একই রকমের ধর্ম প্রদর্শন করেন, এমন 3টা পদার্থ তিনি নিছে, মৌলিক পদার্থ যেগুলো প্রায় একই ধরনের ধর্ম প্রদর্শন করে। তারপর কি করছে খেয়াল করো, তিনি প্রথমে পারমাণবিক ভর অনুসারে 3টিকে সাজাইছে। ঠিক আছে, 3টিকে সাজাইছে। মনে করো যে 3টা এক্স ওয়াই জেড, এই 3টা হচ্ছে মৌলিক পদার্থ। ঠিক আছে, পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে। ঠিক আছে, সাজানো হয়েছে। তারপর দেখো কি বলছে, যে এরপর তিনি লক্ষ্য করেন যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক। ঠিক আছে, এটা তিনি কি বলতেছেন, এই যে ডোবেরাইনার ত্রয়ী সূত্র, তোমার পরীক্ষায় আসবে ডোবেরাইনার ত্রয়ী সূত্র কাকে বলে, তখন তোমার এই জিনিসটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে। ঠিক আছে, বুঝাই দিচ্ছি। দেখো এক্স ওয়াই জেড 3টা মৌল নিছে, 3টা মৌল নেওয়ার পর কি করছে, উনি হচ্ছে কার মাধ্যমে সাজাইছে, পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। তো মনে করো যে এটার পারমাণবিক ভর হচ্ছে 7, এটার হচ্ছে 8, এটার হচ্ছে 9। ঠিক আছে, আমি সাজাইছি, ছোট থেকে বড় করে সাজাইছি। এখন উনি কি বলছে দেখো, এই যে 7 এবং 9 এই দুটোকে যদি যোগ করো, 7 প্লাস 9 কত আসে? 16। উনি বলছে এই যে প্রথম এবং তৃতীয় পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক, মানে ভাগ 2 করলে, অর্থাৎ এক কথায় গড় করলে কি পাবো? 8 পাবো না? এই 8টা কার সমান? দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান। উনি হচ্ছে এই কথাটা বলে গেছেন। আর এই কথাটাকে কি বলা হচ্ছে? ত্রয়ী সূত্র। কার ত্রয়ী সূত্র? ডোবেরাইনার ত্রয়ী সূত্র। আশা করি বুঝতে পারছো। দেখো একদম ডিটেইলস আমাদের আরো আছে। এই যে দেখো, এই যে খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানী ডোবেরাইনার ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে নিয়ে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যে বিজ্ঞানী ডোবেরাইনার ত্রয়ী সূত্রে কোন 3টি মৌলকে নিয়ে, মানে কোন 3টি মৌলকে ত্রয়ী মৌল বলা হয়, কোন 3টিকে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। বুঝতে পারছো? এইটুকু হচ্ছে আমার ডোবেরাইনার থেকে ইম্পর্টেন্ট। তারপর খেয়াল করো, 1864 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলসমূহের জন্য নিউল্যান্ডের অষ্টক সূত্র নামে একটি সূত্র প্রদান করা হয়। নিউল্যান্ডের অষ্টক সূত্র, যেটার কথা আগেই বলছি। সূত্রটা কি খেয়াল করো, সূত্রটা কি খেয়াল করো। দেখো সূত্রটা হচ্ছে, ওই কি বলা হচ্ছে দেখো, এই যে এই সূত্র অনুযায়ী মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড়, খুব ইম্পর্টেন্ট, কার মাধ্যমে? পারমাণবিক ভরের ছোট থেকে বড়, অনেক ইম্পর্টেন্ট। পারমাণবিক ভরের ছোট থেকে বড় যদি তুমি সাজাও, তাহলে কি হবে দেখো, সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে কি হয়ে যায়? মিলে যায়। অর্থাৎ তুমি যদি এই যে ভরের ছোট থেকে বড় অনুসারে যদি একটা মৌলগুলোকে সাজাও, 8টা মৌলকে সাজাও 8, তাহলে কি হবে, এই যে প্রথম মৌলের সাথে, ঠিক আছে, তার অষ্টম মৌলের ধর্মে কি হবে? মিল পাওয়া যাবে। এটাই হচ্ছে ডোবেরাইনার নিউল্যান্ডের অষ্টক সূত্র। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র কাকে বলে, তখন তোমার এই যে জিনিসটা একটু বুঝাই লিখতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে এখন বলছে ধর্মের মিল পাওয়া যায়, এই ধর্ম বলতে আমরা টাইপ 4 যেসব ধর্ম নিয়ে আলোচনা করব ওইসব ধর্ম। ঠিক আছে, আমরা পরবর্তীতে আসতেছি এই জায়গায়। তারপর আসো মেন্ডেলিফের কাছে আসো, খুব ইম্পর্টেন্ট। মেন্ডেলিফ কি করছে দেখো, মেন্ডেলিফের জন্য যেটা ইম্পর্টেন্ট, উনি এক ধরনের সূত্র দিচ্ছে। সূত্র বলতে উনি একটা পর্যায় সারণী দিয়ে দিচ্ছে। এই পর্যায় সারণীতে কয়টা মৌল আছে দেখো, তিনি তখন পর্যন্ত আবিষ্কৃত 63টি মৌলকে, আমরা একটু আগেই বলছি তাই না, 63টি মৌলকে তিনি একটা পর্যায় সারণী সাজাইছে, যেখানে এই যে দেখো 12টি আনুভূমিক সারি এবং 8টি খাড়া কলাম। তার মানে কয়টা কলাম আছে? 8টি কলাম। সারি আছে কয়টা? সারি বা পর্যায় কয়টা আছে? 12টি। অনেক বেশি ইম্পর্টেন্ট। মৌল ছিল কয়টি? 63টি। আমার সাথে মুখে মুখে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে একদম। মৌল ছিল কয়টি? 63টি। আনুভূমিক সারি কয়টি? 12টি। খাড়া কলাম কতটি? 8টি। বুঝতে পারছো? ওকে, এবার দেখো এগুলো জাস্ট কিছু থিওরিটিক্যাল কথাবার্তা। ওকে,
এবার আমরা আসি নেক্সট, যে আমাদের এখান থেকে আর কি কি ইম্পর্টেন্ট আছে দেখো। ওকে, একটু আমরা এখন মোস্টলের কাছে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের মেন্ডেলিফ সাহেবের যেই সূত্রটা বা যে পর্যায় সারণীটা, সেটাতে আমাদের একটা ত্রুটি আছে। ত্রুটি বলতে দেখো, ত্রুটিটা হচ্ছে উনি কি বলছে, যে উনি এই যে পর্যায় সারণীটা উনি কিসের ভিত্তিতে দিছে? পারমাণবিক ভরের, তাই না? একটু আগে আমরা বলছিলাম। তাহলে পারমাণবিক ভরের হিসেবে যখন দিছে, তখন তিনি এক জায়গায় গিয়ে আটকাই গেছেন। কোন জায়গায় দেখো, এই যে আর্গন এবং আর্গন এবং পটাশিয়াম, এই যে দেখো, এই দুইজন যৌগকে যখন তিনি সেট আপ করতে গেছেন, তখন ওনার এখানে ভুল হয়েছে, অর্থাৎ ত্রুটি দেখা গেছে। ওই ত্রুটিটাকে সংশোধন করার জন্যই বিজ্ঞানী মোস্টলি আসছেন। বুঝতে পারছো? এই যে আর্গন এবং পটাশিয়াম, এই জিনিসটাকে, দুইটা মৌলকে পর্যায় সারণীতে স্থাপন করতে গিয়ে তিনি কি করছে, একটা ত্রুটি দেখতে পাইছে, এবং এই ত্রুটিকে সমাধান করার জন্য কি আসছে, বিজ্ঞানী মোস্টলি আসছে। বিজ্ঞানী মোস্টলি এসেই 1913 সালে বিজ্ঞানী মোস্টলি এসেই একটা চেঞ্জ করছে। কি চেঞ্জ? তিনি পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায় সারণী কি করছে, সাজাইছে। মোস্ট ইম্পর্টেন্ট, বিজ্ঞানী মোস্টলের পর্যায় সারণীর ভিত্তি কি? এই যে পারমাণবিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো মেইন ডিফারেন্স। পারমাণবিক ভর ছিল, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তারপর আসি যে আর কি কি ইম্পর্টেন্ট আছে এসব কথাবার্তায়। এখন যে মোস্টলে এবং উনি এই ত্রুটিটা সংশোধন করছে, রিডিং করে নিলে তোমরা আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তো এগুলো ছিল আমাদের মেইন যেই বেসিক আলোচনা, পটভূমি, ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি। একবার রিডিং করে নিবা সম্পূর্ণটা, আশা করি যে ইনশাআল্লাহ তুমি ভালো মতো বুঝতে পারবা। ওকে, এবার আসো আমাদের স্লাইডে আসি, আমাদের নেক্সট কি আলোচনা আছে। ওকে, নেক্সট কি আলোচনা দেখি। নেক্সট আলোচনা হচ্ছে এই যে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমাদের সেই বহুল প্রতীক্ষিত কি পর্যায় সারণী। ওকে, দেখো এই যে পর্যায় সারণীতে কি আছে কি নাই, এসব নিয়ে আমরা এখন আলোচনা করব। এই পর্যায় সারণীতে টোটাল মৌল আছে কয়টি দেখো তো, টোটাল মৌল কয়টি দেখো তো। এই যে দেখো কয়টি, 118টি। কি এটা টোটাল মৌল সংখ্যা। ওকে, তারপর আসো, এই যে ভালো মতো খেয়াল করো, এই যে খাড়া খাড়া যেগুলো দেখতেছো না, লম্বাটা শেপ, এগুলোকে আমরা কি বলি জানো? এগুলোকে আমরা বলি কলাম। কি বলি? কলাম। তাহলে দেখো তো কলাম কয়টা আছে, একটু খেয়াল করো তো, তুমি একটু গুনে দেখো তো ততক্ষণে, একটু গুনে দেখো তো কলাম কয়টা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 13 14 15 16 17 18, 18টা কি আছে, কলাম আছে। অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে এগুলো। 18টা হচ্ছে কি আছে, কলাম আছে। এখন তুমি যে পাশাপাশি যেগুলো দেখতেছো, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলোকে আমরা কি বলি জানো? এগুলোকে আমরা বলি সারি অথবা পর্যায়। ঠিক আছে, দেখো এই যে একটা পর্যায়, দুইটা পর্যায়, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। কয়টা পর্যায় আছে? 7টা পর্যায়। এই নিচের দুইটা নিয়ে এখন ভাবিও না, এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। ওয়েট, তাহলে পর্যায় আছে কয়টা? পর্যায় আমরা পেলাম 7টা। আমরা কলাম পেলাম 18টা, পর্যায় পেলাম কয়টা? 7টা। ঠিক আছে, একটু খেয়াল করো ভালো মতো, একটু ভালো মতো খেয়াল করো। এই যে আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে, দেখো তুমি দেখো তো একটু, প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে? প্রথম পর্যায়ের কথা বলছি। পর্যায় মানে কি? এই যে এইভাবে যেটা সারি আকারে যেটা, ঠিক আছে, পাশাপাশি। দেখো প্রথম পর্যায়ে এই একটা, এই একটা, তার মানে 1 নম্বর পর্যায়ে টোটাল মৌল সংখ্যা কয়টি? 2টি, তাই না? তারপর দেখো 2 নম্বর পর্যায়ে খেয়াল করো তো, 1 2 3 4 5 6 7 8, কয়টি? 8টি। 3 নম্বর খেয়াল করো, 8টি হবে। 4 নম্বর খেয়াল করো একটু, এই যে এখান থেকে একটু পর্যন্ত গণো তুমি, যদি একবার গণো তাহলে দেখবা 18টি আছে। কয়টি? 18টি। তুমি চাইলে গণে দেখতে পারো। তারপর এখানে আসো, কয়টি? সেম, 18টি। ওকে, এখন দেখো এই যে ঝামেলাটা হবে কোন জায়গায়? ঝামেলাটা হবে এইখানে এবং এইখানে। আচ্ছা, এই যে এই দুই জায়গায়, ঠিক আছে। দুই জায়গায় কেন ঝামেলা? দেখো ঝামেলা বলতে, এই যে এটা একটা সারি, এটা একটা সারি, এই দুইটা বক্সকে আমরা বলি, একটাকে আমরা বলি ল্যান্থিনাইট, একটাকে আমরা বলি অ্যাক্টিনাইট। তার মানে এই যে এই সারির যতগুলো মৌল আছে না, যতগুলো মৌল আছে, এই যে 15টা মৌল, এই 15টা মৌল এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই একটা 15। ঠিক আছে, এই 15টা মৌলই কোথায় আছে জানো? এই জায়গায় আছে, এই 15টা মৌল। ঠিক আছে, এই 15টি, 14টি আর একটি, 15টি, এই 15টি মৌল এই জায়গায় আছে। আর এই 14টি আর একটি, এই 15টি মৌল আছে এই জায়গায়। এগুলোকে আমরা বলি ল্যান্থিনাইট আর অ্যাক্টিনাইট। ঠিক আছে, এই দুটো নিয়ে তোমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ ইন্টার যখন করবো তখন দেখবো অনেক বিষয় আলোচনা, তোমাদের এখানে খুব একটা বেশি জানতে হবে না। একটু জেনে রাখো যে এটা হচ্ছে ল্যান্থিনাইট, এটা হচ্ছে কি অ্যাক্টিনাইট। ঠিক আছে, আচ্ছা, তারপর খেয়াল করো, তাহলে এখানে আমরা বললাম 15টি, মানে এখানে 14টি, এবং তুমি যদি গুণে দেখো তাহলে দেখবা এখানে হচ্ছে টোটাল 32টি মৌল আছে, এখানে হচ্ছে 32টি মৌল আছে।
তাহলে দেখো 1 নাম্বার পর্যায়ে 2টি, 2 নাম্বার পর্যায়ে 8টি, 3 নাম্বার পর্যায়ে 8টি, 4 নাম্বার পর্যায়ে 18টি, 5 নাম্বার 18, 6 নাম্বার 32, 7 নাম্বার 32। ঠিক আছে, এগুলো কিন্তু কোনো পর্যায় না, এগুলো কিন্তু এই যে এই দুটো জায়গায় এরা সবাই আছে। বুঝতে পারছো? আচ্ছা, গ্রুপটা খেয়াল করো তো, কোন গ্রুপে কয়টি আছে এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করবে। আমি কয়েকটা দেখাই দিচ্ছি তোমাকে। যেমন 1 নাম্বার গ্রুপ, এই যে 1 নাম্বার গ্রুপ কয়টা আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টি। 2 নাম্বার গ্রুপ 1 2 3 4 5 6, 6টি। বাকিগুলো একটু তুমি নিজে বাসায় ট্রাই করবা, ট্রাই করে করে খাতায় লিখবা যে 1 নাম্বার গ্রুপে কয়টি আছে, 7টি। 2 নাম্বার গ্রুপে কয়টি, 6টি। এগুলো একটু খাতায় কি করবা, নোট করে নিবা এই যেগুলোর পাশে। বুঝতে পারছো? ওকে, নেক্সটে আসি আমরা। আচ্ছা, আমরা এখান থেকে দেখবো যে আমাদের বইয়ে কি আছে এটাও দেখবো। আচ্ছা, টাইপ নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, ইলেকট্রন বিন্যাস জানতে হবে আগে। টাইপ নাম্বার 3 কি বলছিলাম, অবস্থান নির্ণয়। তার মানে কোনো একটা মৌল পর্যায় সারণী ঠিক কোন জায়গায় অবস্থান করতেছে এটা জানার জন্য আমাদের সবার আগে ইলেকট্রন বিন্যাস জানতে হবে। চ্যাপ্টার 3 তে তোমরা ইলেকট্রন বিন্যাস পড়ে এসেছো, যদি না পড়ো তাহলে আমরা পরবর্তীতে চ্যাপ্টার 3 এর যে ক্লাসটা আপলোড দিব এটা দেখে নিবা। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ওকে, এই যে ইলেকট্রন বিন্যাস তোমাদের কি মনে আছে চ্যাপ্টার 3 তে কিভাবে পড়ছিলাম? আমরা পড়ছিলাম 1s2, 2s2, 2p6, তারপর কি পড়ছিলাম 3s2, তারপর কি পড়ছিলাম 3p6, মনে আছে কি? তারপর কি পড়ছিলাম 4s2, তারপর 3d10, এভাবে যেতে থাকতো তাই না? তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, তারপর কি 3d10, এভাবে যেতে থাকতো তাই না? এগুলো হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস। এখন দেখো আমরা কিভাবে কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করবো এটা জানার জন্য, দেখো কোন একটা মৌলের অবস্থান নির্ণয় করার জন্য তার দুইটা ধর্ম জানতে হবে, ধর্ম না দুইটা অবস্থান জানতে হবে আসলে, যে এই মৌলটি কত নাম্বার পর্যায়ে আছে আর একটু হচ্ছে কত নাম্বার গ্রুপে আছে, এই দুটো জানতে হবে। তো এই যে পর্যায়, পর্যায় জানতে হলে তুমি লিখে রাখো যে পর্যায় মানে হচ্ছে n এর মান, n এর মান। এই nটা কি? nটা হচ্ছে সর্ববহিস্থ শক্তি স্তর। কি বলছি? আচ্ছা, বহিস্থ না, সর্ববহিস্থ লেখো। খাতায় নোট করে ফেলার সাথে সাথে সর্ববহিস্থ কি বলছি, শক্তি স্তর। একটু পরে আমরা দেখতেছি জিনিসটা। সর্ববহিস্থ শক্তি স্তর। এবং এই যে গ্রুপ, গ্রুপের জন্য আমার 3টা ফর্মুলা জানতে হবে। সর্ববহিস্থ যদি সবার শেষের অরবিটালটা যদি আমাদের s হয় তাহলে হবে s এর ইলেকট্রন সংখ্যা। জাস্ট লিখে রাখো, আমি একটু পরে তোমাদেরকে বুঝাই দিচ্ছি সবগুলো টপিক। s এর কি ইলেকট্রন সংখ্যা। তারপর যদি হয় s এবং p থাকে তখন হবে কি জানো, তখন হবে s প্লাস p প্লাস 10, অর্থাৎ s এর ইলেকট্রন সংখ্যা প্লাস p এর ইলেকট্রন সংখ্যা প্লাস 10, এটা হচ্ছে গ্রুপ। তারপর আসো, যদি s থাকে d থাকে তাহলে কি হবে জানো, তাহলে হবে s প্লাস d, অর্থাৎ s এর ইলেকট্রন প্লাস d এর ইলেকট্রন। এক্ষুনি বুঝে দিচ্ছি, আগে এটা তুলে ফেলো। তারপর দেখো তোলা শেষ। ওকে, একটু আমরা এক্সাম্পল দেখি, চলো এক্সাম্পল দেখি কিভাবে আমরা কি করব। দেখো মনে করো যে আমরা একটা যে কোনো একটা মৌল নিলাম, মনে করো আমরা নিলাম সোডিয়াম, সোডিয়াম Na, এটাকে বলা হয় সোডিয়াম। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11। ঠিক আছে, সোডিয়াম নিলাম। 1 নাম্বার কাজ ইলেকট্রন বিন্যাস করা। কি করা? ইলেকট্রন বিন্যাস করো। 1s2, যদি ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে 3 করে আসতে হবে আগে। ঠিক আছে, 1s2, 2s2, তারপর কি 2p6, তারপর কি 3s1। ঠিক আছে, ওকে। তারপর খেয়াল করো, এখন আমরা বলছিলাম পর্যায় মানে কি, একটু আগে দেখো কি বলছি, পর্যায় মানে বলছি যে n এর মান, n কি সর্ববহিস্থ শক্তি স্তর। সর্ববহিস্থ শক্তি স্তর মানে এই যে দেখো, এই যে সর্ববহিস্থ শক্তি স্তর মানে এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা 2 নাম্বার শক্তি স্তর, এটা 3 নাম্বার। তাহলে সর্ববহিস্থ মানে সবার বাইরের শক্তি স্তর কোনটা, 3 নাম্বারটা না? মানে এই যে n এর মান, এটাই হচ্ছে আমার n। বুঝতে পারছো? তাহলে এটার পর্যায় কি হবে বলো আমাকে, পর্যায় কি হবে বলো, পর্যায় হবে কি 3। বুঝতে পারছো কেন বলছি, কেন? কারণ সর্ববহিস্থ শক্তি স্তর এই n এর মান মানে s এর সহগটা। বুঝতে পারছো? তারপর আসো, দেখো তো সবার বাইরে কি আছে, জাস্ট s আছে না, সিঙ্গেল s। 3 এর মধ্যে কি আর কেউ আছে, p আছে, d আছে? নাই, কিন্তু শুধু s আছে। তাহলে দেখো একটু আগে আমরা কি পড়ছি, যদি শুধু s থাকে তখন কি হবে, s এর ইলেকট্রন সংখ্যা। তাহলে করো s এর ইলেকট্রন সংখ্যা কয়টা, এই যে দেখো s এর ইলেকট্রন হচ্ছে 1, একটা। তাহলে আমার গ্রুপ কি হবে, সরি
গ্রুপ সংখ্যা কত হবে দেখো তো, এস এর ইলেকট্রন সংখ্যা, দ্যাট মিন্স 1। এটা কি বুঝতে পারছো? এক নাম্বার কাজ কি করছি, ইলেকট্রন বিন্যাস করছি। দুই নাম্বার কাজ সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে এন এর মান বা সহগ হচ্ছে আমার পর্যায়, এবং গ্রুপ হচ্ছে কি এস এর ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, একটু জটিল করি, একটু কঠিন কিছু করি। আসো, কঠিন কি করা যায়? মনে করো অক্সিজেন করলাম। অক্সিজেনের কত বলো তো, সংখ্যা কত? 8 না? পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা। না পারলে পর্যায় সারণী দেখে রাখো। তারপর দেখো কিভাবে করবো, ইলেকট্রন বিন্যাস করো 1s2, ওকে, দেন 2s2, কয়টা হয়েছে? 2 4, লাগবে কয়টা? আরো 4টা, তাহলে 2p4। ঠিক আছে, ওকে। এখন দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তর কোনটা? এটা হচ্ছে 1, এই দুটো হচ্ছে 2, তাই না? ওকে, তাহলে সবার বাইরে কি 1 বাইরে নাকি 2 বাইরে? মনে আছে কিনা তোমাদের? এক নম্বর শক্তি স্তর n equals 1, এটা ছিল আমার 2 নম্বর শক্তি স্তর n equals কি 2, তাহলে বাইরে কি 1 নাকি 2? 2 বাইরে না, তার কারণে কি হবে? এই যে 2, অর্থাৎ এই যে সহগ হচ্ছে আমার 2, তাহলে অ্যান্সার কি হবে? মানে পর্যায় কি হবে? পর্যায়, পর্যায় হবে 2। আশা করি একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। পর্যায় 2। এবার বলো আমাকে গ্রুপ কি হবে? গ্রুপ কি হবে বলো তো? দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কে কে আছে? এস আছে, পি আছে। তাহলে খুব খেয়াল করো, খুব খেয়াল করো, এস এবং পি দুজন থাকলে আমরা কি বলছিলাম? এস এবং পি দুজন থাকলে কি হবে? এস প্লাস পি প্লাস 10। বুঝতে পারছো? তাহলে কি হবে আমাদের? এস প্লাস পি প্লাস 10। ওকে, আসো তাহলে এস প্লাস পি প্লাস 10, তাই না? এস প্লাস পি প্লাস 10। দেখো এস এ কয়টা ইলেকট্রন আছে? 2টা, দিলাম 2। পি তে কয়টা ইলেকট্রন? দেখো 4টা, দিলাম 4 প্লাস 10, তাহলে কত? 2 4 6 প্লাস 10 16। একদম ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম নাই, সব ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয় তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো। কি প্র্যাকটিস করবা? তোমরা প্র্যাকটিস করো সিএল মানে ক্লোরিন। ক্লোরিনের কত? কত? 17। ওকে, তারপর আসো আর কি প্র্যাকটিস করতে পারো? আরেকটা করো ক্রোমিয়াম। ক্রোমিয়াম হচ্ছে 24, ঠিক আছে? এটা 24, এটা হচ্ছে 17। কিন্তু যে তুমি কি করবা? বাসায় প্র্যাকটিস করবা। কি করবা? বাসায় প্র্যাকটিস। কি করতে হবে? পর্যায় এবং গ্রুপ নাম্বার নির্ণয় করতে হবে, মানে অবস্থান নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পারছো। এবং তোমাদের বইয়ে দেখবো সবকিছু দেওয়া আছে। দেখো একটু একটু দেখাই দিই তোমাদেরকে সবকিছু কিভাবে দেওয়া আছে, খেয়াল করো। আচ্ছা, এই যে বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যের কথাবার্তা আমরা আগেই বলছি। 7টা পর্যায় আছে, 8টি গ্রুপ আছে, কোন পর্যায়ে কয়টি, কোন গ্রুপে কয়টি, সবকিছু বলা শেষ। ওকে, তারপর আসো এই দেখো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় বের করার নিয়ম পড়াইছি, গ্রুপ বের করার নিয়ম পড়াইছি। এবার আসো দেখো সব ইলেকট্রন বিন্যাস গুলো একদম সব দিয়ে দিস তোমাদেরকে, সব দিয়ে দিছে না? যেমন দেখো হাইড্রোজেনটাই দেখো, ইলেকট্রন বিন্যাস করছে 1s1, পর্যায় কি হবে 1, গ্রুপ কি হবে এস এর ইলেকট্রন মানে 1। বুঝছো? সবগুলো কিন্তু দেওয়া আছে, বাট না দেখে করবা। যেটা এসডব্লিউ দিচ্ছে ওটাকে নিচে করো, যদি না পারো এখান থেকে দেখো অথবা আমাদেরকে কমেন্ট করো। ঠিক আছে, নিজে নিজে যাচাই করো আগে। বুঝতে পারছো? ওকে, এগুলো তো বুঝছো, এগুলো আমরা অলরেডি বুঝিয়ে দিয়েছি। ওকে, এখন আসো কিছু ব্যতিক্রম। ব্যতিক্রম গুলো কি দেখো তো? 1 নম্বর যে ব্যতিক্রম সেটা হচ্ছে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান মানে হাইড্রোজেন কেন, এগুলো দেখো রিডিং করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এগুলো পারবা, একদমই বেসিক কথাবার্তা। দেখো হাইড্রোজেনের অবস্থান কি বলছে? হাইড্রোজেন একটি অধাতু, কিন্তু পর্যায় সারণীতে হাইড্রোজেনকে তীব্র, আচ্ছা সেটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর যে গ্রুপ 1 2 এগুলো হচ্ছে ক্ষার, গ্রুপ 1 হচ্ছে ক্ষার। ঠিক আছে, তো এখন বলা হচ্ছে যে হাইড্রোজেন তো একটা অধাতু, অধাতুগুলো নরমালি হয় আমাদের পর্যায় সারণীর যে লাস্টের দিকে 17 16, ওগুলো হচ্ছে আমাদের অধাতু পড়ে। কিন্তু অধাতু হওয়া সত্ত্বেও পর্যায় হাইড্রোজেনকে কেন 1 নম্বর গ্রুপে দেওয়া হয়েছে, এখানে জাস্ট ব্যাখ্যাটা বলে দিচ্ছে। ঠিক আছে, এগুলো জাস্ট থিওরিটিক্যাল কিছু কথাবার্তা, একবার নিজে রিডিং করে নিবা। দেখো ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট পড়াই দিছি অলরেডি, তো একটু রিডিং করে নিবা নিজে। যদি না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট করবা অথবা আমাদের ইনবক্স করবা। ঠিক আছে, আমাদের পেজ কিংবা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ এনিথিং। ওকে, এই যে এবার আমাদের মেইন পার্ট, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। আসো আগে একটু স্লাইডে আসো, স্লাইডে একটু কথাবার্তা বলি, তারপর আমরা বয়ে যাব। তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, দেখো কি করতে হবে। আসো, এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে 1 নম্বর যেটা তোমার জানা লাগবে সেটা হচ্ছে পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ। সেম কথা, আকার বা ব্যাসার্ধ। 2 নম্বর আছে ধাতব ধর্ম, ধাতব ধর্ম। 3 নম্বর আছে আয়নীকরণ শক্তি। কি বলছি? আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তারপর আছে আমাদের ইলেকট্রন শক্তি।
ইলেকট্রন আসক্তি, সরি, ইলেকট্রন আসক্তি। আচ্ছা, তারপরে একটা আছে, সেটা হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি? ও, ওকে। তারপর আমাদের একটা আছে, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি? তড়িৎ ঋণাত্মকতা, শর্টকাটে লিখে রাখলাম তড়িৎ ঋণাত্মকতা। এখন কথা হচ্ছে, এই যে ধাতব ধর্ম বা আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা সবগুলো আমরা বই থেকে দেখবো, কিন্তু আমাদের একটা একটা খুবই ইম্পর্টেন্ট সূত্র আগে মাথায় রাখতে হবে। কি সূত্রটা হচ্ছে, এই যে পারমাণবিক আকার, আকার সমানুপাতিক ধাতব ধর্ম, ধাতব ধর্ম সমানুপাতিক 1/a পি। মানে কি? মানে হচ্ছে আকারের সমানুপাতিক ধাতব ধর্ম, ধাতব ধর্মের সমানুপাতিক 1/a। তার মানে যদি কোথাও দেখো যে আকার বাড়তেছে, তাহলে ধাতব ধর্মও বাড়বে। ঠিক আছে? যদি কি হয়, আকার যদি কি হয় বাড়ে, ধাতব ধর্ম কি হবে? বাড়বে। কিন্তু আয়নীকরণ শক্তি কি হবে? কমবে। ইলেকট্রন শক্তি কমবে, তড়িৎ কমবে। বুঝতে পারছো? তার মানে যদি আকার কমে, ধাতব ধর্ম কমবে, আর এগুলো কি হবে? বাড়বে। বুঝতে পারছো? ওকে, এবার আসি, একটু ডিটেলসে আসি যে কোনটা আসলে কি। আকার বলতে কি বোঝাচ্ছি? আকার মানে হচ্ছে, আচ্ছা যদি আমরা একটু আমাদের পর্যায় সারণীটাকে একটু দেখি, একটু পর্যায় সারণীটা দেখি। দেখো, আমাদের সবার প্রিয় পর্যায় সারণী, খেয়াল করো। আকারের মধ্যে যেটা তোমরা জানতে হবে সেটা হচ্ছে, যদি আমার এই যে একই পর্যায়ে, কি বলছি? একই পর্যায়ে, একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়, কোন দিকে যাবে? বাম থেকে ডানে। বাম থেকে ডান মানে কি? এটা হচ্ছে আমার বাম সাইড, ওটা হচ্ছে আমার ডান সাইড। ঠিক আছে? তাহলে বাম থেকে ডানে মানে যদি এইভাবে যাই, এভাবে গেলে আকার কি হবে জানতে হবে। আকার হ্রাস পাবে। কি পাবে? আকার হ্রাস পাবে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সোডিয়াম এবং ক্লোরিন, এই দুজনের মধ্যে কার আকার বেশি, কার আকার কম, তাহলে কার আকার বেশি বলো তো? এই যে সোডিয়াম, এই যে ক্লোরিন, দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে আকার কি হয়? হ্রাস পায়। তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে আকার কি পায়? হ্রাস পায়। তাহলে ক্লোরিন দেখো সবার ডানে, ঠিক আছে, সবার ডানে, আর সোডিয়াম বামে। তাহলে কে বৃদ্ধি? সোডিয়াম বেশি, ক্লোরিন কম। বুঝতে পারছো? আরেকটা দেখো, মনে করো লিথিয়াম এবং অক্সিজেন, লিথিয়াম এবং অক্সিজেনের মধ্যে কে বড় কে ছোট? কে বড় কে ছোট? এক নম্বর শর্ত, একই পর্যায়ে আছে না? একই পর্যায়ে লিথিয়াম অক্সিজেন, দেখো লিথিয়াম অক্সিজেন একই পর্যায়ে আছে, তাহলে যে বামে আছে সে বড়, যে ডানে আছে সে কি? ছোট। বুঝতে পারছো? ওকে, এখন এখন গ্রুপে আসো। একই গ্রুপ, কি বলছি? একই গ্রুপে, একই গ্রুপে কি হবে? যদি ওপর থেকে নিচে যাই, কোথায়? ওপর থেকে নিচে, ওপর থেকে নিচে গেলে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে কি হয় জানো? এই যে দেখো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে একটি একটি করে শেল বৃদ্ধি পায়, একটি করে শক্তি স্তর বৃদ্ধি পায়, তার কারণে আকারও কি হয়? বৃদ্ধি পায়। ঠিক আছে? এটা যেহেতু আমাদের বেসিক ক্লাস না, রিভিশন ক্লাস, তো অত ডিটেলসে যাচ্ছি না, যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো বলতেছি তোমাদেরকে। যেমন দেখো লিথিয়াম এবং সোডিয়াম, লিথিয়াম এবং সোডিয়াম দেখো একই পর্যায়ে, একই গ্রুপে আছে, আছে না? একই গ্রুপে। এখন একই গ্রুপে দেখো, লিথিয়াম উপরে, সোডিয়াম নিচে। কি বলছি? উপর থেকে নিচে গেলে কি হয়? বৃদ্ধি পায়। তার মানে সোডিয়ামের আকার বড়, লিথিয়ামের আকার ছোট। বুঝতে পারছো আশা করি? তাহলে তোমরা একটু আমাকে কমেন্টে জানাই দিবা যে কার্বন এবং সিলিকন, এই দুজনের মধ্যে কার আকার বেশি, কার আকার কম। ঠিক আছে? সূত্র একটাই, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে হ্রাস পায়। আশা করি একদম ক্লিয়ার। আসো মেইন বুকে আসি, আমাদের কথাবার্তা শেষ, একটু মেইন বুক একটু দেখে ফেলি। এক নাম্বার ধাতব ধর্ম, রিডিং করে নিবা, বেসিক ক্লাসে সবকিছু আলোচনা করেছি অলরেডি। ওকে, দেখো এসব না, সংজ্ঞা হচ্ছে কি? দেখো সংজ্ঞা হচ্ছে কি, এই যে আধুনিক সংজ্ঞা অনুযায়ী এটা লিখতে হবে। যদি বলে যে ধাতব ধর্ম কাকে বলে বা ধাতু কাকে বলে, এই যে যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে কি বলে? ধাতু বলে। ঠিক আছে? পরীক্ষা সেটা লিখবা। তারপর আসো, এই যে দেখো লিথিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে? ওকে, তারপর আসো অধাতব ধর্ম, এগুলো সেম। তারপর দেখো এই যে পারমাণবিক আকার, যা বলছি তাই কিন্তু লেখা আছে। ঠিক আছে? যা বলছি তাই লেখা আছে, একবার রিডিং করে নিবা, সব হয়ে যাবে। আয়নীকরণ শক্তি,
উল্টা উল্টা আয়নীকরণ শক্তি কি হবে? উল্টা। দেখো দেখো বলতেছি, আয়নীকরণ শক্তি সংখ্যাটা একটু জানা লাগবে, সংখ্যাটা একটু জানা লাগবে। তারপর হচ্ছে কি হবে, দেখো আয়নীকরণ শক্তি কি হবে, ওই যে আকারের উল্টা। তাহলে একই পর্যায়ে, কি বলছি, একই পর্যায়ে, একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাই, কোন দিকে যাবে? বাম থেকে ডানে। বাম থেকে ডানে গেলে আকার কি হচ্ছিল? আকার হচ্ছিল হ্রাস। তাহলে আয়নীকরণ শক্তি কি হবে? উল্টা, বৃদ্ধি। আয়নীকরণ শক্তি কি হবে? বৃদ্ধি। বুঝতে পারছো? আয়নীকরণ শক্তি হবে বৃদ্ধি। তাহলে আমি তোমাকে বলি যে সোডিয়াম এবং ক্লোরিন, এই যে Na এবং আচ্ছা Na এবং ক্লোরিন, Na এবং ক্লোরিনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? কি হবে? দেখো দুইটা একই পর্যায়ের মধ্যে আছে, বাম থেকে ডানে আসছে। বাম থেকে ডানে গেলে আকার হয় হ্রাস, আয়নীকরণ শক্তি হয় বৃদ্ধি। তাহলে আয়নীকরণ শক্তির ক্রম কি হবে? সোডিয়ামের কম, ক্লোরিনের বেশি। বুঝতে পারছো? বুঝতে পারছো? যেহেতু রিভিশন ক্লাস, একটু ফাস্ট যেতে হবে, ঠিক আছে? একটু ফাস্ট যেতে হবে, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। আমরা লাগলে আরেকটা লেকচারের মাধ্যমে, লাগলে আমরা এই যে যে ধর্ম নিয়ে আমরা আলাদা একটা লেকচার আপলোড করবো, ঠিক আছে? আচ্ছা, একটু ফাস্ট যেতে হবে যেহেতু রিভিশন ক্লাস। ওকে, সেম ইলেকট্রন শক্তি, সেম আয়নীকরণ শক্তির মতো সেম। একটু সংখ্যাগুলো একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সংখ্যাগুলো একটু পড়ে নিতে হবে, সংখ্যাগুলো একটু ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে সংখ্যা এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, ঠিক আছে? একটু পড়ে নিতে হবে। ওকে, মোটামুটি আমাদের লেকচার শেষ। তো চিহ্নিত কথা এটাও সেম, ঠিক আছে? আমরা তো একটু আগে বললামই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎচুম্বকতা, এই তিনজন হচ্ছে সেম, ঠিক আছে? এটা হচ্ছে কি আকারের উল্টা, আর ধাতুর ধর্ম হচ্ছে আকারের সমানুপাতিক। আশা করি বুঝছো। তারপর দেখো একটু কিছু কথা বলা হয়েছে, যেমন দেখো যেটা বললাম একটু আগে, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ, এটাকে আমরা বলি ক্ষার ধাতু। 2 নম্বর গ্রুপ, এটাকে আমরা বলি মিথ্যা ধাতু। মধ্য ধাতু বলা হয় গ্রুপ নাম্বার 11 এর 4টি মৌল। কি কোন 4টি মৌল? কোন 4টি? এই যে দেখো, কপার, সিলভার, গোল্ড এবং কি ননজেনিয়াম, ঠিক আছে? ওকে, তারপর আসো হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে গ্রুপ নাম্বার 17। কত নাম্বার? 17। মানে কি ওই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? তারপর আসো আরো আছে হ্যালোজেন। আচ্ছা, বাকিগুলো লাগবে না। নিষ্ক্রিয় গ্যাস কোনটা? নিষ্ক্রিয় হচ্ছে গ্রুপ নাম্বার 18, ঠিক আছে? 18। তারপর আছে আরো চ্যালকোজেন আছে, নিক্টোজেন আছে, ওগুলো তোমরা ইন্টারে গিয়ে পড়বা, ঠিক আছে? আপাতত লাগবে না। অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লক। ডি ব্লক মানে, আচ্ছা, ডি ব্লক মানে হচ্ছে গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12। গ্রুপ নাম্বার 3 থেকে গ্রুপ নাম্বার 12, এদের মধ্যে কিছু কিছু মৌলকে আমরা অবস্থান্তর মৌল বলি। তোমাদের কাছে খুব একটা ডিটেইলস জানা লাগবে না, বাট একটু জেনে রাখো, একটু জেনে রাখো। এই যে দেখো, এগুলো তোমরা ইন্টারনেট কেমিস্ট্রিতে একদম খুব সুন্দর মতো পাবা, ঠিক আছে? এই যে দেখো, এটাকে আমরা বলি ডি ব্লক মৌল, ঠিক আছে? ডি ব্লক মৌল। আর এই দুইটাকে আমরা বলি এফ ব্লক মৌল, এফ ব্লক মৌল। তো এই যে ডি ব্লক মৌল মানে এই বক্সটাকে আমরা বলি কি জানো? আমরা বলি মানে এই মৌলের, মানে এই বক্সের মধ্যে কিছু কিছু মৌল আছে যেগুলোকে আমরা বলি অবস্থান্তর। কি বলি? অবস্থান্তর। খুব ডিটেইলসে যাচ্ছি না, অবস্থান্তর, ঠিক আছে? কিছু কিছু মৌল, সব না কিন্তু, ডি ব্লকের মধ্যে মানে এই যে বক্সের মধ্যে, যে ব্লু কালার এই বক্সের মধ্যে সবাই কিন্তু না, কিছু কিছু মৌল আছে যেগুলো কি অবস্থান্তর। আর এই যে এই দুই লাইনের মধ্যে কিছু কিছু মৌল আছে যাদেরকে আমরা বলি অন্ত অবস্থান্তর। কি বলি? অন্ত অবস্থান্তর। ইনশাআল্লাহ এগুলো তোমরা এইচএসসি তে একদম কেমিস্ট্রির বেসিক আমরা দেখবো, ঠিক আছে? অন্ত অবস্থান্তর, ঠিক আছে? অবস্থান্তর, অন্ত অবস্থান্তর। তো এটাই ছিল আমাদের সম্পূর্ণ লেকচার। তোমরা দেখেছো যে বই থেকে একদম দাগিয়ে দাগিয়ে পড়ে দিয়েছি। ইনশাআল্লাহ সম্পূর্ণ চ্যাপ্টারটা খুব সুন্দর মতো কমপ্লিট হয়েছে। যদি তুমি বাসায় একবার পড়ে থাকো আর এখন যদি একবার একটু বইটা রিভিশন দাও, তাহলে ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা খুব সুন্দর মতো শেষ হয়ে গেছে তোমাদের। নেক্সট আমরা ইনশাআল্লাহ একটা সিকিউ এর মাধ্যমে সম্পূর্ণ পর্যায় সারণী কভার করব। তারপর বেশ কয়েকটা টপিক মানে টাইপ ওয়াইজ এমসিকিউ এর মাধ্যমে সম্পূর্ণ এমসিকিউ গুলো কভার করব। এভাবে আমাদের সম্পূর্ণ পর্যায় সারণী একদম পানি পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও অথবা আমাদেরকে ইনবক্স করো। যেভাবে হোক তোমরা নিজেদের কনফিউশন গুলো দূর করে ফেলো। এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা এবং আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও যে আজকের লেকচারটি কেমন ছিল। ধন্যবাদ সবাইকে।